চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায়। আজকে আমি 2025 খ্রিস্টাব্দের অর্থাৎ সালের মাধ্যমিক পরীক্ষায় কী কী ব্যাকরণ থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু প্রশ্ন এবং উত্তর, যে প্রশ্নগুলি এবছর একেবারে গুরুত্বপূর্ণ টপ পর্যায়ে আছে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে একে একে আলোচনা করব এবং শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে উত্তরও। তবে এই প্রশ্ন উত্তরের আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ আছে, যে অনুরোধটি হলো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও, কারণ তোমরা তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করলে তোমাদের বন্ধুরাও সেই ভিডিওটি দেখতে পাবে এবং তারাও মাধ্যমিকের জন্য পুরোপুরি তৈরি হতে পারবে। তো বেশি কথা বলবো না, চলে আসবো আলোচনায়। দেখো, আজকে আমি ব্যাকরণের 25টি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলোর থেকে হয়তো কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এটা আমি একদম শিওর করে বলতে পারি। তাই তোমরা এই 25টা প্রশ্ন মন দিয়ে শুনে নাও, দরকার হতো খাতায় নোট করে নাও এবং সেই খাতা থেকে বারবার অনুশীলন করতে থাকো। দেখো, আজকে যে প্রশ্নটি আমি প্রথম আলোচনা করব সেটি হলো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে? 1 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে? অর্থাৎ ব্যাকরণের ভাষায় ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে আমরা কী বলবো? তাকে আমরা কারক বলবো। তাহলে এক কোশ্চেন হয়ে গেল, কারক কাকে বলে? অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কারক বলবো। 2 নম্বর প্রশ্নে চলে এসো, অকারকের সংখ্যা কটি? আমরা সকলেই জানি অকারকের সংখ্যা হচ্ছে 2টি, একটি হচ্ছে সম্বন্ধ আর একটা হচ্ছে সম্বোধন। তাহলে অকারকের সংখ্যা কটি? না, অকারকের সংখ্যা হলো 2টি, একটি হলো সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এখানে সম্বন্ধ কারক নয়, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ছদ্মকর্তা কোন কর্তাকে বলা হয়? ছদ্মকর্তা কোন কর্তাকে বলা হয়? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট হতে পারে, তার কারণ একটু ভেতরের দিকের প্রশ্ন, লেভেল আছে প্রশ্নটির মধ্যে। কি ছদ্মকর্তা কোন কর্তাকে বলা হয়? উত্তরটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তাকে বলা হচ্ছে ছদ্মকর্তা। তাহলে ছদ্মকর্তা কাকে বলবো? কর্মকর্তৃবাচ্যের কর্তাকে বলা হচ্ছে ছদ্মকর্তা। 4 নম্বর প্রশ্নে চলে এসো, সম্বন্ধ পদের বিভক্তি কী কী? তাহলে সম্বন্ধ পদের বিভক্তি হলো কি? র এবং এর। র এবং এর সম্বন্ধ পদের বিভক্তি হলো র এবং এর। যেমন রামের, রাম যুক্ত এর। তারপরে ধরো, যেমন আমি আরও র যোগ করতে পারি, যেমন ধরো চরকার, চর কয়াকার র, চরকা মেন শব্দ। যেমন ধরো আরও আছে, অনেক শব্দ আছে যেগুলো শেষে র যোগ করা যায়। কলকাতার, দেখো র আছে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। এইটি কিন্তু সংজ্ঞা আকারও পড়তে পারে, আমি সংজ্ঞা আকারে তোমাদের আগের ভিডিওতে দিয়েছি, তোমরা একটু পুরনো ভিডিওগুলো দেখে নিও যে কোন কোন সংজ্ঞাগুলো আমি ইম্পর্টেন্ট আকারে তোমাদের সামনে আগের ভিডিওতে দিয়েছি। প্রযোজক কর্তা কিংবা প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা কিংবা সহযোগী কর্তা কিংবা নিরপেক্ষ কর্তা, এই কর্তার থেকে যদি কোনো প্রশ্ন পড়ে, আরেকটি হচ্ছে তোমার অনুক্ত কর্তা। এই 5টির মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা এই 5টি সংজ্ঞা ভালো করে করে নেবে উদাহরণসহ, যখন যদি সংজ্ঞা আকারে কর্তার থেকে পড়ে এইগুলোর থেকেই পড়বে। তাহলে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। দেখো, যে উদাহরণটা দেওয়া যায় সেটাকে আমি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কে চাঁদ দেখাচ্ছে শিশুকে? না, মা। আচ্ছা, প্রযোজক কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা আমরা সেই কর্তাকে বলবো যে নিজে কাজটি মানে অপরকে করাতে সাহায্য করছে, নিজে কাজটা করিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেমন এখানে মা শিশুকে চাঁদটা দেখানোর কাজটা করিয়ে দিচ্ছে। শিশু কিন্তু চাঁদটা দেখছে, মা কিন্তু দেখছে না, মা কিন্তু শিশুকে দেখাচ্ছে। যেমন এই মাটা হচ্ছে এখানে প্রযোজক কর্তা। তাহলে শিশুকে কী হবে? শিশুকে হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। এই শিশুটা দেখছে চাঁদটা, তার জন্য শিশুটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে 6 নম্বর প্রশ্নে তারপরেরটা চলে এসো, হিমালয় সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। হিমালয় শব্দটির সমাস
বদ্ধপদ, তাহলে আমরা এটাকে যদি সমাস আকারে ভেঙে দিই তাহলে কী হবে? হিমের আলয় সম্বন্ধপদ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে হিমের আলয় সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে তারপরের প্রশ্ন চলে এসো, 7 নম্বর প্রশ্ন। মাছ ডাঙায় সাঁতার কাটছে, বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? আচ্ছা আমরা বলো তো, বাক্য গঠনের কটি শর্ত আছে? বাক্য গঠনের 3টি শর্ত আছে। কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। তাহলে কি বলছে? এই যে আমি দিয়েছি সব বাক্যটা, মাছ ডাঙায় সাঁতার কাটছে, এটি একটি তো বাক্য, গঠনগত দিক থেকে মানে কোনো ভুল নেই, কিন্তু মনে হচ্ছে একটা শর্ত, 3টে শর্তের মধ্যে একটি শর্ত লঙ্ঘিত হয়েছে। কোন শর্তটা? যে মাছ ডাঙায় সাঁতার কাটছে। মাছ কি ডাঙায় সাঁতার কাটতে পারে? না, মাছ ডাঙায় সাঁতার কাটতে পারে না। তাহলে এখানে কি হচ্ছে না, দেখো এটা বাক্যটার মধ্যে যোগ্যতা নেই। মাছ কোনোদিন ডাঙায় সাঁতার কাটতে পারে না, মাছ জলে সাঁতার কাটে। আমি যদি বলি হাতি আকাশে উড়ছে, হাতি কোনোদিন আকাশে উঠতে পারে? মানুষ আকাশে উড়ছে, মানুষ আকাশে উঠতে পারে? উঠতে পারে না। পাখি উঠতে পারে। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে যোগ্যতা নেই, অর্থাৎ মাছ কোনোদিন ডাঙায় সাঁতার কাটতে পারে না। 8 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছে? আদর্শ বাক্য গঠনের কটি শর্ত আছে? আমি একটু আগেই বললাম, আদর্শ বাক্য গঠনের জন্য 3টি শর্ত আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। এটা কিন্তু আসক্তি নয়, আসক্তি, তয় তয় রশ্মি, এটা কিন্তু ভুল করে দিও না। আসক্তি, দন্তস্ব তয় তয় রশ্মি। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন বাচ্যে ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে? আচ্ছা আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, দেখো কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য, এই 3টিই ধরে নাও। তাহলে কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য, আর ভাববাচ্যে হচ্ছে ক্রিয়ার প্রাধান্য। তাহলে কোশ্চেনটা কী আছে? কোন বাচ্যে ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে? তাহলে নিশ্চয়ই ভাববাচ্যে, ভাববাচ্যে ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে। 9 নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। 10 নম্বর চলে এসো, ঘটিত কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। ঘটিত, দেখো আধুনিক বিশ্লেষণ যারা ব্যাকরণবিদ আছে তারা দেখো কর্তৃবাচ্যকে আরও দুটো ভাগে ভাগ করেছে, ঘটক আর ঘটিত। ঘটক মানে কি? ঘটক মানে কর্তা যেখানে উপস্থিত থাকবে, কর্তা দাঁড়িয়ে থেকে কাজটা সম্পন্ন করবে। আর ঘটিত মানে কর্তা থাকবে না, কর্তা থাকবে না, সেটাকে আমরা ঘটিত বলতে পারি। যেমন ধরো রাম ভাত খাচ্ছে, এটা ঘটক কর্তার উদাহরণ। আর ঘটিত মানে হচ্ছে কি, দেখো ট্রেন ছুটছে, পাখা ঘুরছে, এগুলো সব ঘটিত কর্তৃবাচ্যের উদাহরণ। ট্রেন ছুটছে, দেয়া আছে উদাহরণটা, ট্রেন ছুটছে, পাখা ঘুরছে, বাস চলছে, এগুলো সব কিন্তু ঘটিত। দেখো এখানে কর্তা নেই, কর্মটাকেই কর্তা বলে মনে হচ্ছে। ট্রেন তো আর কর্তা নয়, ট্রেনটাকে কেউ না কেউ চালাচ্ছে, অর্থাৎ যে চালাচ্ছে সে কর্তা, কিন্তু ট্রেনটা এখানে কর্ম, কিন্তু দেখে কি মনে হচ্ছে যে ট্রেনটাই কর্তা, অর্থাৎ কর্তা নেই কিন্তু কর্মটাকে কর্তা বলে মনে হচ্ছে। এটা হচ্ছে ঘটিত কর্তৃবাচ্যের উদাহরণ। ক্লিয়ার হয়েছে? 11 নম্বর প্রশ্নে চলে এসো, কি বলছে? উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, যে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? এই সমাসটির নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন ধরো সংসার সমুদ্র, সংসার রূপ সমুদ্র। যেমন হচ্ছে আঁখি পাখি, আঁখি রূপ পাখি। সংসার সমুদ্র, সংসারের সঙ্গে সমুদ্রের কী করা হয়েছে? সংসারের সঙ্গে সমুদ্রের একটা অভেদ কল্পনা করা হয়েছে। সংসার রূপ সমুদ্র, সংসার সমুদ্র। তারপরে কী আছে দেখো, সমাস হতে গেলে কমপক্ষে কটি পদের দরকার হয়? সমাস হতে গেলে কমপক্ষে কটি, মিনিমাম কটি পদের দরকার হয় সমাস হতে গেলে? তাহলে সমাস হতে গেলে মিনিমাম 2টি পদের দরকার হয়, পূর্বপদ এবং পরপদ। আমরা তো আগেই জানি পূর্বপদ এবং পরপদ। তাহলে পূর্বপদে একটি, পরপদে একটি যে থাকে কমপক্ষে সমাস করা যায়। যেমন ধরো হাসি কান্না, হাসি ও কান্না, হাসি একটা আর কান্না একটা, তাহলে হাসি পূর্বপদ, কান্না পরপদ। তাহলে এটা কমপক্ষে। এরপর আরও অনেক পদ থাকতে পারে, যেমন ধরো তোমরা তো পড়েছো বাক্যাশ্রয়ী সমাস, অনেকগুলো পদের সমাস। তারপরে ধরো তোমার যেমন এক্সেস দ্বন্দ্ব, এটাও তোমরা করেছো। তাহলে আমরা কি বলবো, যে কমপক্ষে 2টি পদের দরকার হয় একটি সমাস নির্ণয় করতে গেলে বা সমাস করতে হলে। 13 নম্বর প্রশ্ন দেখো, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হচ্ছে, এটি কোন কারকের উদাহরণ? এটা দেখো পণ্ডিতে পণ্ডিতে দাগ আছে। তাহলে দেখো পণ্ডিতে পণ্ডিতে তর্ক হচ্ছে মানে কি, ক্রিয়াটার কি হচ্ছে, বিনিময় হচ্ছে।
পণ্ডিতের তর্ক কখন হয়? আমি যদি একটা কথা বলি তার সঙ্গে উনি যে আমার বিপরীতে আছে সে কিন্তু আরেকটা কথা বলছে, তাহলে ওটা কী হচ্ছে? তাহলে এই পণ্ডিতে যখন কথা বলছে তখন ওই পণ্ডিতের কথা বলছে, তাহলে পণ্ডিতে পণ্ডিতে তর্ক হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বেতিহার কর্তার উদাহরণ। অর্থাৎ দুটো পণ্ডিতের তর্ক হলেই বেতিহার কর্তা হয়। তারপরে দেখো, আচ্ছা 14 নম্বর প্রশ্ন, যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কোন বাক্য বলে? আচ্ছা, যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে আমরা বলবো নির্দেশক বাক্য। অর্থাৎ কোনো কিছুর বর্ণনা থাকবে বা বিবৃতি থাকবে তখন তাকে আমরা বলবো নির্দেশক বাক্য। সেই বাক্যটি নির্দেশক বাক্যের উদাহরণ। 15 নম্বর প্রশ্ন দেখো, শর্ত সাপেক্ষ বাক্য হলেই কোন বাক্য হবে? এই প্রশ্নটি কিন্তু টেস্ট পরীক্ষাতে পড়েছিল। শর্ত সাপেক্ষ বাক্য হলেই কোন বাক্য হবে? শর্ত সাপেক্ষ বাক্য হলেই জটিল বাক্য হবে। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হচ্ছে জটিল বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য হলে কোন বাক্যের উদাহরণ হবে? শর্ত সাপেক্ষ বাক্য হলে হবে জটিল বাক্যের উদাহরণ। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 16 নম্বর প্রশ্ন দেখো, যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলে? যে বাক্যে কর্মটাকেই কর্তা বলে মনে হয় তাকে আমরা কোন বাচ্য বলতে পারি? তাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলতে পারি। উত্তরটা কী হবে? কর্মকর্তৃবাচ্য। কীরকম একটা উদাহরণ দিয়ে দেখো, যেমন ধরো পাখা ঘুরছে, আমি একটু আগেই সেই ঘটিত বললাম, ঘটিত কর্তৃবাচ্য সেটারই একটা ভাগ। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলে? তাকে আমরা কর্ম করি। যেমন ধরো ট্রেন ছুটছে, ট্রেন কি নিজে নিজে ছুটে না? ট্রেন নিজে নিজে ছুটতে পারে না, ট্রেনকে কেউ ছোটাচ্ছে, যে চালাচ্ছে সে ছোটাচ্ছে। তাহলে সেই যে চালাচ্ছে সে হচ্ছে কর্তা, কিন্তু ট্রেনটা এখানে কর্ম। তাহলে ট্রেন ছুটছে, ট্রেনটাকে মনে হচ্ছে কর্তা, কিন্তু ট্রেনটা নিজে ছুটে না, ট্রেনটাকে যে ছোটাচ্ছে সে চালক। তাহলে যে চালাচ্ছে তার কিন্তু এখানে কোনো অস্তিত্বই নেই। তাহলে হচ্ছে কি, যে বাক্যে কর্মটা কর্তারূপে প্রতীয়মান হয় তাকে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্যের কর্তা বা কর্মকর্তৃবাচ্য। যদি বলে কোন বাচ্য, তাহলে কর্মকর্তৃবাচ্য। আচ্ছা, রাজপথ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্নগুলি। রাজপথ কী হবে? পথের রাজা। রাজপথ কী হবে? পথের রাজা। রাজপথ কী হবে? পথের রাজা। এটা কীভাবে? রাজপথ কিন্তু রাজার নির্মিত পথ নয়। রাজপথ কাকে বলবো? বড় পথ, বড় রাস্তাটাকে আমরা রাজপথ বলবো। তাহলে বড় পথটাকে আমরা রাজপথ বলবো, অর্থাৎ পথের রাজা। বড় পথ যেমন কলকাতা, দিল্লি, এর পথগুলো কি বড় বড় চওড়া, সেগুলো হচ্ছে রাজপথ। রাজা কোনোদিন সেই পথ নির্মাণ করেনি, রাজা নির্মিত পথ হয় না। তাহলে পথের রাজা সম্বন্ধ তৎপুরুষ সমাস। 18 নম্বর প্রশ্ন চলে এসেছো, ফুলকপি সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ফুলকপি কি এখন এই শীতের সময় ফুলকপি পাওয়া যাচ্ছে? তাহলে ফুলকপির যদি আমি ব্যাসবাক্য সহ সমাস করি কী হবে? কপি ফুলের মতো, কপি ফুলের ন্যায় বা কপি ফুলের মতো। তাহলে কী হচ্ছে? দেখো, মতো বা ন্যায় পরে আছে মানে উপমিত কর্মধারয় সমাস হবে। তাহলে কপি ফুলের ন্যায়, কপি ফুলের ন্যায়, তাহলে হচ্ছে কি? উপমিত কর্মধারয় সমাস। তারপরে দেখো, দুটোই কিন্তু বিশেষ্য পদ, দুটোই বিশেষ্য পদ, ফুল আর কপি দুটোই বিশেষ্য পদ, ঠিক আছে? আর দেখো এখানে কিন্তু সাধারণ ধর্ম অনুপস্থিত আছে। তাহলে আমরা তো উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যগুলো জানি। উপমিত কর্মধারয় কী থাকবে, হ্যাঁ, কী থাকবে না আমরা সবই জানি। তাহলে যেটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে যাচ্ছে তখন আমরা সেটা বুঝতে পেরে যাব কর্মধারয় সমাসের কোন ভাগটি হচ্ছে। নেক্সট চলে এসো 19 নম্বর প্রশ্ন, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। তাহলে দেখো, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। আচ্ছা, গোফেতের তলায় দাগ আছে, তাহলে রাজপুত কায়স্থ আমরা চিনছি কার দ্বারা? না কলমের দ্বারা। আর রাজপুত আমরা চিনছি কার দ্বারা? না গোফের দ্বারা। তাহলে যে দ্বারা পদটা চলে আসছে মানে কি? করণ কারক। গোফের দ্বারা রাজপুত জানা যাচ্ছে, তাহলে করণ কারক। 20 নম্বর প্রশ্ন দেখো, বিভক্তির প্রধান কাজ কী? বিভক্তি কি? বিভক্তি প্রত্যয়টা ভালো করে করে নেবে। বিভজ কয়তরস্যি বিভক্তি, এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। বি পূর্বক ভজ ধাতু আছে, ভজ ভ বর্গের যে হসন্ত দেবে, ভজ যুক্ত কয়তরস্যি। তাহলে কী হচ্ছে? বিভক্তির প্রধান কাজ কি? বিভক্তির প্রধান কাজ হচ্ছে, ধরো আমি একটা মানে শব্দ বললাম, সেই শব্দটার সঙ্গে যদি আমি বিভক্তি যুক্ত করে দিই তাহলে সেই শব্দটা কী হয়? কিসে পরিণত হয়ে যায়?
পদে পরিণত হয়ে যায়। অর্থাৎ পদ ছাড়া বাক্য তৈরি হতে পারে না। যেমন আমি আমি কালকে 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 ভাত খেয়ে স্কুলে যাব। তাহলে এখানে কিন্তু পদ আছে। কারণ কি বলো, বিভক্তি যুক্ত, যে প্রতিটি শব্দের মধ্যে বিভক্তি যুক্ত আছে। তাহলে বিভক্তির প্রধান কাজ কি? বিভক্তির প্রধান কাজ হলো শব্দকে পদে পরিণত করা। দেখো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো শব্দকে পদে পরিণত করা হচ্ছে বিভক্তির প্রধান কাজ। 21 নম্বর প্রশ্নে চলে এসো। উপনগরী উপনগরী সমাজটি কী অর্থে গড়ে উঠেছে? উপনগরী মানে উপনগরী কী অর্থে মানে সমাজটি কী অর্থে গড়ে উঠেছে? তাহলে নগরের সামীপ্য, মানে নগরের সামনাসামনিকে উপনগরী বলা হয়। যেমন ধরো একটা বড় শহর, তারপরেই আছে একটা ছোট শহর। যেমন আমি যদি কলকাতাটাকে বড় শহর ধরি, হাওড়াটাকে বা হুগলিটাকে যদি ছোট শহর ধরি, তাহলে কী হচ্ছে, কলকাতাটা উপনগরের সামীপ্য, সামীপ্য অর্থে নগরের কাছাকাছি, তবে হচ্ছে উপনগরী। তাহলে সামীপ্য অর্থে উপনগরী সমাজটি গড়ে উঠেছে। এটা কিন্তু অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তোমরা এই অব্যয়ীভাব সমাসের উদাহরণগুলি বামনদেব চক্রবর্তীর বইটি ভালো করে অনুশীলন করতে পারো। আশা করি যদি অব্যয়ীভাব সমাস পড়ে তাহলে কিন্তু বামনদেব বাবুর বইটি ভালো করে তোমরা অনুশীলন করো, এখান থেকে কমন পেয়ে যাবে। তাছাড়া তোমাদের তো আছেই টেক্সট বেস, তাই তোমাদের অসুবিধা কিছু হবে বলে আমার মনে হয় না। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? এটা হচ্ছে নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? না, নিত্য সমাসের কোনো ব্যাসবাক্য হয় না। 23 নম্বর প্রশ্নে চলে এসো। বিদ্যালয়ে রোজ খেয়ে সে যায় বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? বিদ্যালয়ে রোজ খেয়ে সে যায়, তাহলে এখানে দেখো আমার এলোমেলো করা আছে। সাবজেক্টটা কোথায়, একদম ক্রিয়াপদের শেষটায় আগেটাতে দেওয়া আছে, শেষে ক্রিয়াপদ দাঁড়ায়। এটা কি তাহলে বাক্য গঠন সঠিক হয়েছে? না, হয় না, পদগুলো এলোমেলো হয়ে গেছে। পদগুলো সত্যিকার এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ পদের যদি কোনো এলোমেলো হয়, পদ গঠনের ক্ষেত্রে মানে পদটা সাজানোর ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, পদটাকে যদি আমি এলোমেলো করে সাজিয়ে দিই, তাহলে কিন্তু সেটাকে তোমাকে ভাবতে হবে যে এটা হচ্ছে মানে তোমার আসক্তির প্রবলেম হয়েছে। অর্থাৎ পদক্রমজনিত যদি কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে আসক্তি বা নৈকট্য ঘটিত শর্ত লঙ্ঘিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যে সে রোজ খেয়ে বিদ্যালয়ে যায়, বাক্যটি এরকম হতো, সে রোজ খেয়ে বিদ্যালয়ে যায়, মানে খাওয়া দাওয়া করে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটা বাক্যটি হতো। এটা যেহেতু হয়নি, সেহেতু এটা তোমার আসক্তি দোষে দুষ্ট হয়েছে। 24 নম্বর প্রশ্নে চলে এসো। কর্মবাচ্যের কর্তাকে কোন কর্তা বলে? আচ্ছা, কর্মবাচ্যের কর্তাকে কোন কর্তা বলে? কর্মবাচ্যের কর্তা রাম কর্তৃক রাবণ নিহত হয়েছে। রাম কর্তৃক রাবণ নিহত হয়েছে, শিক্ষক মহাশয় কর্তৃক ছাত্রটি প্রহৃত হয়েছেন, বা তোমার ছাত্র কর্তৃক বইটি পঠিত হয়েছে। দেখো তোমার এখানে দেখো, আমি বললাম রাম কর্তৃক রাবণ নিহত হয়েছে। আচ্ছা বলো তো, এখানে অরিজিনাল কর্তাকে, অরিজিনাল কর্তা হচ্ছে রাম, অর্থাৎ রামের দ্বারাই রাবণ নিহত হয়েছে। কিন্তু মনে হচ্ছে কি, মনে হচ্ছে রাবণটা কর্তা। না, রাবণ তো কর্তা নয়, রাবণকে মেরেছে রাম, তাই রামটা কর্তা। তাই রাম কর্তৃক রাবণ নিহত হয়েছে। এটা দেখো, কর্তৃক দ্বারা দেওয়া, কর্তৃক মানে তোমার কর্মবাচ্য হচ্ছে। অর্থাৎ যখন এই কর্মবাচ্য হবে, সেই কর্মবাচ্যের কর্তাকে বলছে অনুক্ত কর্তা। কর্মবাচ্যের কর্তাকে আমরা কি বলবো? অর্থাৎ কর্তাটা সঠিকভাবে উক্ত হচ্ছে না। তোমাদের কাছে কি মনে হচ্ছে? তোমাদের কাছে মনে হচ্ছে যেন রাবণটা কর্তা, কিন্তু রাবণ তো কর্তা নয়, রাবণ তো কর্মপদ। রাবণকে মেরেছে, কে মেরেছে? না, রাম মেরেছে। তাই রামটা এখানে কর্তা। তাই রামটা যখন সঠিকভাবে এই রাম পদটি, অর্থাৎ কর্তা পদটি যখন সঠিকভাবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে না, আমরা বুঝতে পারছি না, তখন সেটা আমাদের কাছে অনুক্ত অবস্থায় থেকে যাচ্ছে। তাই ওই কর্তাটাকে আমরা বলবো অনুক্ত কর্তা। আর ওই রাবণটা হচ্ছে কর্মপদ এখানে। 25 নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্ন আজকে, সূর্য উঠলে স্নান করব কোন কর্তার উদাহরণ? দেখো, সূর্য উঠলে স্নান করব, দেখো এটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে দুটো
ক্রিয়া আছে, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কোনটি? উঠলে। আর সমাপিকা ক্রিয়া কোনটি? না করব। তাহলে দেখো, অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা? সূর্য। তাহলে সূর্য উঠলে স্নান করব, এই করবোর আগে দেখো একটা সাবজেক্ট মিস্টেক আছে। কী সাবজেক্টটা মিস্টেক আছে? না আমি। তাহলে সূর্য উঠলে আমি স্নান করব। তাহলে সূর্য উঠলে আমিটা দেখো এখানে মিস্টেক আছে। তাহলে সূর্য উঠলে আমি স্নান করব, এই দেখো আমির আমি যে কর্তাটা আছে তার কিন্তু ক্রিয়াপদ হচ্ছে স্নান করব বা করব। আর ও উঠল, সূর্যের যে সূর্যের যে ক্রিয়াটি কাজ করছে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কী অসমাপিকা ক্রিয়া? না উঠলে। তাহলে সূর্য উঠলে স্নান করব, এই সূর্যটা নিচে দাগ আছে। তাহলে দেখো, যদি কোনো বাক্যের দুটি ক্রিয়াপদ থাকে, একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া, সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। তাহলে সূর্যটা হচ্ছে উঠলে যে অসমাপিকা ক্রিয়াটি আছে তার কর্তা, তাই সূর্যটা এখানে হয়ে যাচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। তাহলে তোমরা কি করবে? সূর্য উঠলে স্নান করব, এই সূর্যের নিচে যদি দাগ থাকে তাহলে সেটা হয়ে যাবে নিরপেক্ষ কর্তার উদাহরণ। দেখো বন্ধুরা, আজকে আমি এই 25টা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। এই 25টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো তাহলে আমার মনে হয় তোমরা এই 25টা থেকে প্রায় 50 থেকে 60টি প্রশ্ন নিজেরা বের করে নিতে পারবে। কারণ এমনভাবে প্রশ্নগুলি আমি সিলেক্ট করেছি বা বেছে নিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের নতুন করে প্রশ্নের বের করতে বা প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা না হয়। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করো, ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে মন দিয়ে শুনে যাও। বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন এখানে দেওয়া আছে, কারক আছে, বাক্য আছে, বাচ্য আছে এবং সমাস আছে। অর্থাৎ তোমাদের ব্যাকরণের যে 4টি টপিকের উপরে মাধ্যমিক পরীক্ষা দাঁড়িয়ে আছে, মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, সেই 4টি টপিক থেকেই আমি 25টি প্রশ্ন বেছে দিয়েছি। আশা করি এই 25টি প্রশ্ন তোমরা ভালোভাবে করো, এখান থেকে কিছু সুবিধা পাবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমরা যারা এই প্রশ্নগুলির উত্তর হুবহু দিতে পারছো তাদের কোনো অসুবিধা নেই, আর করতে পারছো। আর যারা করতে পারছো না তারা খাতায় আগে লিখো, খাতায় লিখে সেগুলোকে প্র্যাকটিস করো। আশা করি খাতায় লিখে প্র্যাকটিস করলে তোমাদের এই প্রশ্নগুলি এর উত্তর তোমাদের কাছে খুবই গ্রহণীয় হয়ে যাবে এবং তোমরা এই প্রশ্নগুলির সব উত্তর দিতে পারবে। এবং বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্ন থাকলে সব ধরনের প্রশ্নকে তোমরা সব ধরনের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তাই আর বন্ধুরা, আর ভিডিওটি বাড়াচ্ছি না, তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরের দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।